ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং বিজেপি ছাড়া অন্য কোনো শক্তি অর্থাৎ বাম, আইএসএফ, কংগ্রেস কি তারা ফিরে আসতে পারে? তারা কি আবার ফিরে পেতে পারে? বামেদের শূন্যর খরা কাটিয়ে তারা কি আসন পেতে পারবে? চলুন দেখি একটি বিশেষ প্রতিবেদন। তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন গনি খান চৌধুরীর ভাগ্নি মৌসম বেনজিং নূর। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। মৌসম বেনজিং নূর তৃণমূল ছাড়ায় কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর তৃণমূল ত্যাগের জল্পনা তৈরি হয়েছে মালদহ রাজনীতিতে। যদিও দল ত্যাগ করে তৃণমূলের প্রতি কোনো ক্ষোভ প্রকাশ করেননি তিনি। তার যুক্তি ছিল কংগ্রেসে গনি খান ঘরানা এগিয়ে নিয়ে যেতে তার কংগ্রেসে যোগদান। আমি কয়েক বছর তৃণমূলে ছিলাম। তৃণমূলও আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, আমাকে রাজ্যসভার সাংসদ করেছিলেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মালদার করেছিলেন। আমি আজকে তৃণমূল কংগ্রেস থেকে রিজাইন করেছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকে তৃণমূল কংগ্রেসের নেত্রী, ওনাকে আমি রেজিগনেশন লেটার অলরেডি পাঠিয়ে দিয়েছি। এসআইআর আবহে ২৬-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রচারের ময়দানে ঝাঁপিয়ে পড়েছে তৃণমূল বিজেপি। তৃণমূল বলছে ২৫০ আসন নিয়ে ক্ষমতায় ফিরবে তৃণমূল। এদিকে বিজেপি বলছে বলা ভালো শুভেন্দু অধিকারীর দাবি ২২০ আসন পাবে বিজেপি। কি হবে তা সময় বলবে। তবে এখন প্রশ্ন, বাম, কংগ্রেস, আইএসএফ এবং জেইউপি যদি জোট হয় তাহলে ভোটের সমীকরণ বদলে যাবে। তৃতীয় শক্তি হিসাবে বা বিকল্প শক্তি হিসাবে কি দাগ কাটতে পারবে তারা? এদিকে এসআইআর আবহে মতুয়া ক্ষোভে প্রলেপ দিতে পারবে বিজেপি। বুধবার মতুয়াগড়ে সভা করেন শুভেন্দু অধিকারী। শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতির দুয়ারে মতুয়া সমাজ। কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না, দেব না, দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না, দেব না, দেব না। এদিকে দলে কার্যত কোণঠাসা অধীর চৌধুরী। রাজ্য রাজনীতিতে প্রবল মমতা বিরোধী হিসেবে পরিচিত অধীর চৌধুরী। সেদিক থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ততটাই মমতা বিরোধী নয় বলে জল্পনা। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে অধীর চৌধুরীর সাক্ষাৎ তীব্র জল্পনার জন্ম দিয়েছে। তাহলে কি ২৬-এর আগে পদ্ম শিবিরে যোগ দিচ্ছেন অধীর চৌধুরী? যদিও অধীর চৌধুরী বলেন পরিযায়ী শ্রমিক সমস্যা মেটাতে তার প্রধানমন্ত্রী সাক্ষাৎ। নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছি। আমি এখানে এসেছিলাম কংগ্রেস পার্টির কংগ্রেস ওয়ার্কিং কমিটির মিটিংয়ে। তো যখন দেখলাম দিল্লি এলাম, তখন একবার যদি চেষ্টা করা যায় পশ্চিমবঙ্গের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা আছে তাদের দুরবস্থার কথা তুলে ধরে প্রধানমন্ত্রীকে যদি এই বিষয়টা বলার চেষ্টা করা যায়, খারাপ হয় না। আমি সেই জন্যেই প্রধানমন্ত্রীর কাছে একটা অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম। ঘটনাচক্রে অ্যাপয়েন্টমেন্টটা পেয়ে গেছিলাম এবং পেয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখা করে তাকে বোঝালাম যে পশ্চিমবঙ্গ থেকে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক তারা বাইরের রাজ্যে থাকে। অধীর চৌধুরী একটা নাম। অধীর চৌধুরী ইজ আ ব্র্যান্ড, অস্বীকার করা যাবে না। অধীর চৌধুরী একজন ব্র্যান্ড। আমি জানি না উনি কংগ্রেস ছাড়বেন কিনা। কংগ্রেস ছাড়লে কংগ্রেস এমনি সাইনবোর্ডের কি আর হতে পারে, দুটো লেটার খসে যেতে পারে। ধরো ওই পিসিসি, ধরো সিটা খসে গেল। পিটা তো আগেই সোমেনদা যাওয়ার সময় নিয়ে চলে গেছে। তো এরকম ব্যাপার আর কি। তো এটা আর কি হতে পারে। কিন্তু হ্যাঁ, তৃণমূল ধাক্কা খাবে, বিজেপি সমৃদ্ধ হবে। রাজনৈতিক মহলের ধারণা ২১-এর বিধানসভা নির্বাচনের থেকে ২৬-এর বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপট অনেক আলাদা। এখন দেখার শূন্যর খরা কাটাতে পারে কিনা বামেরা। কংগ্রেস কি তার হারানো শক্তি ফিরে পাবে তা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। ২৬-এর বিধানসভা নির্বাচনে বিকল্প শক্তি নিয়ে কি মনে করছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। বিকল্প কোনো শক্তি উঠে আসতে পারবে ২৬-এ? আপনার কি মনে হয় যে ২৬-এ কোনো বিকল্প শক্তি উঠে আসতে পারে? বাম, বিজেপি, কংগ্রেস? বোঝা খুব শক্ত। সেটা নির্ভর করছে সব, আরো সময় আছে তো, তারপর বোঝা যাবে। না, আপনার কি মনে হয় যে বাম, বিজেপি, কংগ্রেস, আইএসএফ ওরা একটা জোট যদি করে তাহলে কি সুবিধা হবে? কিছু সুবিধা হবে না, লড়াই হবে তৃণমূল বিজেপি। এটাই। ওরা কি কোনো আসন পাবে বাম? জানি না, বলতে পারবো না, অত পলিটিক্যাল লোক আমি নয় তো, ওই জন্য। শূন্য খরা কাটাতে পারবে কংগ্রেসের? ওদেরও এই একই অবস্থা, যতটুকু খবর কাগজ পড়ে আমি দেখছি। দেখা যাক, ওটা তো শুরু সবে। কংগ্রেস আইএসএফ যে জোট হবে সম্ভাবনা রয়েছে, ওই সব ক্ষমতা কিন্তু আসতে পারে? ना दीदी दीदी ही आएगी। हाँ, दीदी का काम धाम अच्छा है। एक नमूना बताओ।
दीदी बढ़िया काम कर रहे हैं, बढ़िया ये है, दीदी का सर डेवलपमेंट सही है। लेकिन बीजेपी का कहना है कि ये नकली नहीं है, जाति धर्म के चल रहा है, बीजेपी क्या है, जाति धर्म पर चल रही है। ये नौकरी तो नहीं है, नौकरी तो कौन सा स्टेट में नौकरी कहाँ है? तो बीजेपी में कोई चांस नहीं है। नहीं, बीजेपी का कहाँ जाएगी, जितना है उतना ही आएगी। विपक्ष और कोई दूसरा না दूसরা কাহা চান্স। এটা ইয়ে চলছে যে এরা বলছে আসবে ও বলছে ও আসবে, কিন্তু কোথাও কি আপনার মনে হয় যে 26-এ বাম কংগ্রেস আইএসএফ ওদের একটা যে জোট সেটা এগিয়ে আসতে পারে? না, আমার তো সেরকম মনে হয় না। বিকল্প কোনো শক্তি কি আসবে না? না, বিকল্প হলে আর বিজেপির একটা সম্ভাবনা আছে, কিন্তু এদের তো সেরকম সম্ভাবনা কই দেখতে পাচ্ছি না। আমরা তো শুনবো একটাও কথা বলছি কই সেরকম তো মনে হচ্ছে না। ক্ষমতায় আসবে, তৃণমূল তো ক্ষমতায় রয়েছে, আবার ফিরে বলছে কোনো বিকল্প কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন? বাম কংগ্রেস আইএসএফ যদি জোট হয় হুমায়ুন কবিরের সঙ্গে? না, বিকল্প দেখুন, কন্টেস্ট হবে তৃণমূল আর বিজেপি। মানে গতবার যেরকম একচিটে হয়েছে, এবারে কন্টেস্ট হবে। কিছু মানুষের মধ্যে পরিবর্তন চাইছে, কিছু চাইছে না। কন্টেস্ট হবে, এখন বলা মুশকিল কে জিতবে। ওদের কোনো সম্ভাবনা নেই বলছে? আমি কি বলছি, কন্টেস্ট হবে। এখন জনগণ মুখে এক বলে ভেতরে এক করে। আর এখন প্রত্যেক মনের ভেতরে মানুষ আছে, কি করবে না করবে সেটা ভোটের সময় বোঝা যাবে। এটা সিপিএতে একটাও নেই, একটাও পেতে পারে কি? দেখুন, বাম এখন এই মুহূর্তে লোক যারা চলে গেছে তাদের কথা আর ভাবছে না, এখন নতুন দল কথাই চিন্তা করছে। এখন কন্টেস্ট তৃণমূল বিজেপি, সেটা এখন দেখতে হবে যে বিজেপি জিতবে কি তৃণমূল জিতবে। একটা কন্টেস্ট হবে। লোকের মধ্যে এই ধারণাটা এসছে যে এবার আমরা কিছু পরিবর্তন করব, কিন্তু এখন মানুষের মনের ভেতরে কি আছে সেটা বোঝা মুশকিল, সেই দিনই বোঝা যাবে। নির্বাচনে হ্যাঁ, তৃণমূল তো রয়েছে, হ্যাঁ। বিজেপি বলছে আমরা আসবো, কিন্তু কোনো বিকল্পের সম্ভাবনা আছে বলে মনে হয়? দেখুন, রাজনীতি বড় জটিল জিনিস, এই সম্বন্ধে আমি এত ইনডেপথ অ্যানালাইসিস করি যে বিকল্প কিছু থাকা, যত গণতন্ত্রে যত বেশি বিকল্প থাকবে তত গণতন্ত্র স্ট্রং হবে। হ্যাঁ, বিকল্প তো হওয়াই উচিত। লেফট একটা ডেমোক্রেটিক অল্টারনেটিভ যদি থাকে অবশ্যই ভালো হওয়া উচিত। ওদের কি সুন্দর করা কাটবে বলে মনে হয়? আশা করি তো কাটা উচিত, আশা করি তো না, মানুষের হাতে। মানুষ অল্পে সন্তুষ্ট, মানুষ ভাতা নির্ভর হয়ে পড়েছে। মানুষ সততা বা আগেকার দিনের রাজনীতি যেভাবে হতো, হ্যাঁ, বা যে গুণগুলো দেখে মানুষ ভোট দিতেন, সেইগুলো এখন আর প্রাসঙ্গিক থাকছে না। মানুষেরও অবক্ষয় হয়েছে, খালি রাজনীতির লোককে দোষ দিয়ে লাভ নেই, মানুষেরও অবক্ষয় হয়েছে। বিজেপির সম্ভাবনা এখনো যা পরিস্থিতি, পেপার দেখে তো আমি দেখুন বেশি জায়গায় তো বলতে পারবো না এভাবে রাজনীতি কি। এবার বিজেপির সম্ভাবনা আমার মনে হয় না বিজেপি কিছু পাশা পাল্টাতে পারবে এখনো। নমস্কার, ওঙ্কার বাংলায় আপনাদের স্বাগত। আমি আপনাদের সঙ্গে বিশ্বজিৎ। আজকের বাংলার রাজনীতি অনুষ্ঠানে আমরা আলোচনা করব যে 2026 বিধানসভা নির্বাচনে বিকল্প কোনো শক্তি কি উঠে আসতে পারে। একদিকে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপি, তারা যখন একে অপরকে নিশানা করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, 26-এ কি তাহলে হুমায়ুন কবির, আইএসএফ, বাম কংগ্রেস জোট করে আলাদা কোনো শক্তি উঠে আসবে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে, আর এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব। এই মুহূর্তে স্টুডিওয়ে উপস্থিত রয়েছেন বিখ্যাত সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক অর্কপ্রভু সরকার। দাদা, আপনাকে ওঙ্কারে স্বাগত, নতুন বছরের শুভেচ্ছা। শুভেন্দু অধিকারী মতুয়াদের ঘরে সভা করছেন, শান্তনু ঠাকুর মতুয়ার একটা প্রতিনিধি দল নিয়ে রাষ্ট্রপতিকে যাচ্ছে। বিজেপি এই যে মতুয়া যে সমস্যা নিয়ে পড়েছে, কি মনে হয় কাটিয়ে উঠতে পারবে? সমস্যা তো মিটে গেছে। নির্বাচন কমিশন তো জানিয়ে দিয়েছে যে সিএ এর শংসাপত্রকে তারা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করবে। তো দিদিমণি তো সিএ কে আবেদন করতে না করেছিলেন, বলছেন এনআরসি আবেদন করবেন না। 2024-এর লোকসভা নির্বাচনের আগে বিধি প্রণয়ন হয়েছে, এখন আবেদন করছেন, নাগরিকত্ব পাবেন। যারা যারা এখনও আবেদন করেননি আবেদন করুন, নাগরিকত্ব পাবেন, ভোটার তালিকায় আপনাদের নাম উঠবে। আপনারা শরণার্থী, আপনারা আমাদের সহনাগরিক। যা যা পদ্ধতি আছে সেই পদ্ধতির মধ্যে দিয়ে গিয়ে ভারতীয় নাগরিকের মর্যাদাটা পান। দিদিমণি এবং তার ভাইপোর এই লাগাতার মিথ্যাচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আপনাদের কাছে ঐতিহাসিক সুযোগ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার, সেই সুযোগকে কাজে লাগান। সসম্মানে মাথা উঁচু করে একজন ভারতীয় নাগরিক হিসাবে যা যা প্রাপ্য সুযোগ সুবিধা অধিকার সবগুলো আপনারা পাবেন। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে সিএ এর শংসাপত্র তারা প্রামাণ্য নথি হিসাবে গ্রহণ করবে এবং
একই সঙ্গে ডিরেক্টর অফ সেন্সাস এবং ডিরেক্টর অফ পপুলেশন রেজিস্ট্রেশন নিয়োগ করা হয়েছে। 2006 ব্যাচের একজন আইএস অফিসার নিযুক্ত হয়েছেন। প্রক্রিয়া ত্বরান্বিত হবে। আপনারা শংসাপত্র নেবেন, আবেদন করবেন, ভোটার তালিকায় নাম উঠবে। পিসি ভাইপোর চক্রান্ত ব্যর্থ হলো, পরিষ্কার প্রমাণ যে মতুয়াদের ভোটাধিকার কারা হচ্ছে না। তাই তৃণমূল তো ডবল ফেসাদে পড়ে গেল, একদিকে সংখ্যালঘু গেল, মতুয়া তো গেল। তৃণমূলের সংখ্যালঘু পুরোটা যাবে না, উত্তরবঙ্গের সংখ্যালঘুদের একটা বড় অংশ চলে যাবে, কিন্তু মধ্যবঙ্গে সংখ্যালঘুরা তৃণমূলকেই ভোট দেবে। মালদা, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, নদিয়ার একটা অংশে সংখ্যালঘুদের একটা বড় অংশ তৃণমূলকে ভোট দেবে না। অতীতেও আমরা দেখেছি বামেদের সময় বামেরা দক্ষিণবঙ্গে সংখ্যালঘুরা বামেদের দিত, কিন্তু ওই একদম মানে সেই নদিয়া মুর্শিদাবাদের বর্ডার থেকে শুরু করে একেবারে উত্তরবঙ্গে জলপাইগুড়ি পর্যন্ত সেখানে কংগ্রেসের প্রভাব ছিল। তো দক্ষিণবঙ্গের সংখ্যালঘুদের ভোটদানের প্রবণতা উত্তরবঙ্গের সংখ্যালঘুদের মতো নয়, সেই ট্রেন্ডটা এবার ফিরবে। আগের বার মুসলমানরা 100টার মধ্যে 91টা কেন দিয়েছিলেন মমতা দিকে? তার প্রধান কারণ হচ্ছে বিজেপির কিছু আহাম্মক নেতার আস্ফালন। যখন শীতলকুচিতে সিআরপিএফ এর জওয়ানদের গুলিতে 4 জন তাজা ছেলের মৃত্যু হলো সংখ্যালঘু সম্প্রদায়ের, তখন যেভাবে এরা উল্লাস প্রকাশ করছিল, বলছিল কেন বুকে গুলি করলো না ইত্যাদি ইত্যাদি, এটা সংখ্যালঘু ভাই বোনেরা একেবারে ভালোভাবে নেয়নি। এই আস্ফালন তারা মনে করছিল যে তাদেরও বিপদ হবে, তাই তারা মনে করেছে বিজেপিকে আটকাতে যে কোনো মূল্যে তৃণমূলকে ভোট দিতে হবে। এটাই ছিল কারণ, আর কোনো কারণ নয়। শীতলকুচির যদি ঘটনা না ঘটতো তাহলে 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট দিদিমণি পেতেন না। আমি সেই জন্য বললাম বিজেপির কিছু আহাম্মক নেতা এখনো আছেন। এক আহাম্মক নেতার ভিডিও ভাইরাল হয়েছে, সেদিনকে কংগ্রেস করতে এখন তৃণমূলে এসে বলছে মুসলমানদের দোকান থেকে হালাল মাংস কিনবেন না। এই প্রসঙ্গে আসতাম। তো অবশ্য কে হরিদাস পাল এইসব কথা কেন বলছে? রাষ্ট্রবাদী মুসলমানরা আমাদের সমাজ জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, তাদের সঙ্গে কোনো সুনাগরিকের বিরোধ নেই, অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না। প্রধানমন্ত্রী কি বলেছেন? সবাইকে নিয়ে চলতে হবে, তারই রাজধর্ম পালন হয়, এবং তিনি চলছেন। ভারত সরকারের প্রত্যেকটা প্রকল্পের সুবিধা সংখ্যালঘুরা পান। যে তরুণ আইনজীবী নেতা, ও খুব আবেগ দিয়ে চলে, ছেলেটি কিন্তু ভালো, ওকে আমি ব্যক্তিগতভাবে চিনি, কিন্তু ওর আহাম্মকি নির্বাচনের আগে ওর দলকে ক্ষতি করবে, এইসব কথা বলে সংবাদ মাধ্যমে ভেসে থাকা যায়, কিন্তু ড্যামেজ ইজ ডান। যেখানে প্রধানমন্ত্রী বলছেন সবাইকে নিয়ে চলতে হবে, সবকা বিকাশ, এবং আরএসএস পর্যন্ত বলছে যে আমরা একটা ইনক্লুসিভ সোসাইটি চাই, সেখানে সংবাদ মাধ্যমের শিরোনাম হওয়ার জন্য কেউ যদি এসব কথা বলেন, তাহলে আমি তাকে বলবো তার রাজনৈতিক পরিণতি বোধের অভাব আছে। আজকে রাজ্য কমিটির সামনে এসছে বঙ্গ বিজেপি, সেখানে বিজেপি বলছে যে এখানে নতুন পুরনো একটা মেলবন্ধনে করা হয়েছে। সেখানে তাপস রায় জায়গা পেয়েছেন, নিশীথ প্রামাণিক জায়গা পেয়েছেন, সৌমিত্র খা জায়গা পেয়েছেন, কিন্তু তৃণমূল ইতিমধ্যে কটাকত করবে স্বাভাবিক। তারা বলছে যে এই রাজ্য কমিটি থেকে মনে হচ্ছে কোথাও যেন বঙ্গ বিজেপি শুভেন্দু অধিকারী বিজেপি হয়ে গেছে, সব দলবন্ধুদের জায়গা দিয়েছে। কি বলবেন? তৃণমূলের বিজেপির রাজ্য কমিটি নিয়ে টিকা টিপ্পণী করার কি আছে? ওখানে তো কালীঘাটের অঙ্গুলি এলানে সবকিছু হয়, সবাই তো ওদের ভৃত্য। হ্যাঁ, দিদিমণি আর ভাইপো আর নকরশাহী চালান, আমলা মহলে চালান, দলের মধ্যে চালান। তো ওরা আবার বিজেপির রাজ্য কমিটি নিশ্চয়ই শ্রমিকবাবু সবাইকে মিলেমিশে নিয়ে করেছেন। তাপসবাবু খুব সিনিয়র লিডার, তাপসবাবু সহসভাপতি হয়েছেন। আমি ব্যক্তিগতভাবে খুব খুশি তাপসবাবুর এই পদপ্রাপ্তির জন্য। ওনাকে আমি ব্যক্তিগতভাবে ভীষণ রকম পছন্দ করি, এটা স্বীকার করতে আমার কোনো রকম দ্বিধা নেই, অসুবিধাও নেই। কেয়া কিছু দায়িত্ব পেয়েছে কি? কেয়া স্পোক্স পার্সন ছিল, স্পোক্স পার্সন ছিল, মহিলা মোর্চার দায়িত্ব। শুভেন্দু বাবুর নাম নেই, সুকান্ত বাবুর নাম নেই, দিলীপ ঘোষের নাম নেই। আগের রাজ্য সভাপতি ছিলেন, রাজ্য সভাপতিরা কেউ আর নতুন রাজ্য কমিটিতে থাকে না। প্রশ্ন হচ্ছে তৃণমূল তো একটা শৃঙ্খলাবদ্ধ আদর্শ দ্বারা চালিত রাজনৈতিক দল কিভাবে চলে সেটা ওরা বোঝে না।
বিজেপির একটা আদর্শ আছে, একটা মতাদর্শ আছে, সেটা কেউ মানতে পারে নাও মানতে পারে। তৃণমূলের তো কিচ্ছু নেই, শুধু কিভাবে লুটতরাজ করব। এরা গরু খায়, কয়লা খায়, বালি খায়, পাথর খায়, চাকরি খায়, অলিক খোঁজা এবার কোনোদিন নিজেকেই খেয়ে ফেলবে। হ্যাঁ, এরা সর্বভোগ, যেখানে টাকা নোট সেখানে তৃণমূল। এবারে একটা প্রশ্ন স্বাভাবিকভাবে আসছে দাদা, যে মৌসুম বেঞ্জির নূর যেহেতু উনি দল বদল করেছেন, কিন্তু এই যে দল বদল, মৌসুম বেঞ্জির নূর চলে গেল, তাহলে কি আপনার কি কোথাও মনে হচ্ছে যে ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের এই যে চলে যাওয়াটা কি বাড়তে পারে? কংগ্রেসের প্রচুর লোক যাবে, কৃষ্ণেন্দু যাবে, আরো কয়েকজন যাবে। মালদা তৃণমূল তো খাতা খুলতে পারবে না। মুর্শিদাবাদে 5-6টা পাবে, উত্তর দিনাজপুরে 2-1টা পাবে, দক্ষিণ দিনাজপুরে কয়েকটা পাবে। এই তা কংগ্রেসের ওখানে ফল ভালো হবে, কংগ্রেস ঠিকভাবে লড়লে পরে। লড়াইটা তৃণমূলের সঙ্গে, এই বিজেপির সঙ্গে কংগ্রেসের হবে, তৃণমূল থার্ড হবে মালদায় অন্তত। সাগরে বঙ্কিম হাজরা উনি মানে তৃণমূল থেকে বিজেপিতে যোগদান করে একটা নেতার সঙ্গে দেখা করতে গেছিলেন, ওখানে বিক্ষোভের মুখে পড়েছিলেন। মানে এটা আমি এই জন্যই জানতে চাইছি আপনার কাছে, কোথাও কি তাহলে বঙ্কিম হাজরাও কি তাহলে অসন্তুষ্ট, কেন উনি বিজেপি নেতার সাথে দেখা করতে গেলেন হঠাৎ? সে গেছিল কেন আমি জানি না। হ্যাঁ, বঙ্কিম হাজরা কে তাকে আমি চিনিও না। এদের নিয়ে অত কে কোথায় কার সঙ্গে দেখা করতে যাচ্ছে, দেখা করতেই পারে, হয়তো টিকিট পাবে না ভেবেছে সাগর থেকে, সেই জন্য যদি বিজেপি ওকে টিকিট দেয়। এটা বিজেপির লোকজন বলতে পারবে। তবে এবার খুব এদিক ওদিক যাওয়া হবে না, বিজেপিও নেবে না অনেককে। দক্ষিণ কলকাতার এক নেতা তো যাওয়ার জন্য মুখিয়েছিলেন, কিন্তু বিজেপি বলেছে না, তাকে নেওয়া হবে না। আচ্ছা, 21 বিধানসভা নির্বাচনে আমরা দেখেছেন যে প্রার্থী তালিকা সামনে আসার পর অনেক প্রবল নিচুতলায় বিক্ষোভ মধ্যে সরিয়ে হয়েছিল, কিন্তু 26-এ বিজেপি প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নিলে ভালো হবে, মানে ওই বিষয়টা এড়ানো যেতে পারে? যাদের জেতার সম্ভাবনা আছে তাদেরকে করা হবে, বাইরে থেকে বেশি লোককে প্রার্থী করাও হবে না। ওইসব অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় এসব নয়, হবে 2-1জন হবে, বাকিরা সংগঠনের লোক, বিজেপির পুরনো কর্মী। আর অন্য দল থেকে আসলে তার জেতার ক্ষমতা আছে এবং ভাবমূর্তি ভালো, সেরকম কাউকেই প্রার্থী করা হবে। যেমন তাপস রায় যদি দাঁড়াতে চান দাঁড়াবেন, সেটা ওনার উপর, বিজেপি ওনাকে অ্যাপ্রোচ করবে। এরকম খুব একটা চমক টমক কিছু থাকবে না, রাজনৈতিক কর্মীরাই বিজেপির প্রার্থী হবে ম্যাক্সিমাম। 34 বছর বাম শাসন যখন চলে যাচ্ছে, ঠিক আগে আগে অনেকটা ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, কোথাও যেন প্রশাসন কলাপস হয়ে যাচ্ছে, কোথাও যেন আলিবুদ্দিন, এবার নিঃশব্দ বিপ্লব হবে। কিন্তু সেই সিমটম কি পাওয়া যাচ্ছে যে তৃণমূল চলে অবশ্যই যাচ্ছে? মানুষ চাইছে পরিবর্তন, মানুষ মুখ বুঝে আছে, কথা বলছে না। ভোটটা ঠিকভাবে হলে এবার গণেশ উল্টে, মানে আমরা শুনেছিলাম যে চুপচাপ ফুলে ছাপ, এবার কি চুপচাপ ফুলে ছাপ কিন্তু অন্য ফুলে? এবার হিন্দু ভোটের 100টার মধ্যে 65টা বিজেপি পাবে, এবং প্রচুর সাধারণ মানুষ যারা রাজনীতির সঙ্গভাবে যুক্ত নয়, তারা তৃণমূলকে হঠাৎ বিজেপিকে ভোট দেবে। তারা বিজেপিকে ভালোবেসে ভোট দিচ্ছে তা নয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। মালদাহ মুর্শিদাবাদে তৃণমূলকে কিন্তু অস্বস্তিতে ফেলবে হুমায়ুনের দল, এবং মৌসুম বেঞ্জির নূর চলে আসায় তা কিন্তু চোকাতে হবে তৃণমূলকে। এবং অধীর চৌধুরী যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে দেখা করেন, তখন কিন্তু একটা জল্পনা সামনে আসে, তাহলে কি 26-এর আগে অধীর চৌধুরী পদ্ম শিবিরে নাম লেখাবেন? যদি পদ্ম শিবিরে তিনি নাম লেখান, তাহলে কিন্তু মালদা মুর্শিদাবাদে কংগ্রেসেরও হাল অনেকটা খারাপ হবে বলে মনে করছেন অর্কবাবু সরকার। আলোচনা আপাতত এই পর্যন্তই। অন্যান্য খবরের জন্য চোখ রাখুন ওঙ্কার বাংলায়। নমস্কার।